বলতেছি হাগুদা, বাড়ি বসে না থাকে বাড়ির সামনে যদি একটা দোকান দেওয়া যায় তাও মোটামুটি ভালোই চলে। আরে ভাই চলতো, আগে যে বাড়িটা থাকতাম না সেটা একদম মেইন রোডের পাশে ছিল তো, ওইটাই দোকান দিলে চলতো। এই জায়গাও চলে, একটা ফুচকার দোকান ডেলিভারি চলে বুঝিস। এই আশেপাশের গুঁড়ো গাড়া মাইয়ে ছেলে এরা খাতি পারে, ফুচকা বললেই হবে না। যাক বাবা, আজকে একটু পেটটা পরিষ্কার হয়েছে। ঢ্যাবনা সকাল সকাল কোথায় গেছিলি রে? সকাল সকাল মর্নিং ওয়াক করতে গেছিলাম। পুরি পাবারে, তুই এবার মর্নিং ওয়াক করতে যাস? আরে পায়খানায় যে ধরে চাপ দিয়েছে বুঝছো, ঘপাত করে দৌড় দিছি। ভাগ্য ভালো লুঙ্গি পরা ছিল, প্যান্ট পরা থাকলে আজকে একটা বিধিখিস্তি ব্যাপার হয়ে যেত। কদিন ধরে বউর হাতে রান্না খাই এই অবস্থা হয়েছে মনে হয় ঢ্যাবনার, কি বলিস? ধরিস ঠিকই, কিন্তু একটুখানি মিস্টেক হয়ে গেছে। স্বামী ফুটো দা, তোমার আইটেম এসে গেছে। কে আছে বৌমা, ডাকছো কেন? বলছি স্বামীর জন্য একটু চা আনিছিলাম, যদি খাতো। দাও, খাবে না কেন? অত কষ্ট করে বানায় আনিছো, দাও। বলছি কি স্বামী, তোমার জন্য আমি চা আনিছি। আমি চাটা খাই না। ও ঢ্যাবনারে দাও। মরণ কল, আমার কি মরার জন্য পাকা গজাইছে নাকি যে আমি চা খেয়ে মরবো? তোমার জন্য এনেছি, অনেক যত্ন করে বানিয়ে খাও না স্বামী। হাগুদারে না খাওয়াই আমি কোনো কিছু খাই না। বলছি কি ও হাগুদা, নাও না চা খাও না। না বৌমা, আমি আজ চা খাবো না বুঝছো, সকাল থেকে পেটের ভিতরে কিরকম গুড়ুম গুড়ুম করতেছে, তাই ভাবছি আজকে চাটা খাবো না। একটুখানি খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। বিষ মিশানো মাল আর কিরকম হবে, তুমি একটু খেয়ে দেখো ঠাকুরপো। মাথা খারাপ, আমি চা খাই কি মরবো নাকি? হ্যাঁ, কেবল একটা বিয়ে করেছি, হ্যাঁ এত শিগগির যদি মরে যাই তারপরে কি হবে? কি আবার হবে, তোর বউ আবার বিয়ে করবে? আরে বাবা, আমার বউর কথা বলতেছি না, কেবল একটা বিয়ে করেছি, আরো 2-3টে করার ইচ্ছে আছে। বাবা, লোকের কপালে একটা জোটে না, তুই 2-3টে করবি? খাও না ঠাকুরপো, একটুখানি খেয়ে দেখো কেমন হয়েছে। আমি চাটা খাই না বুঝছো, এই 6.5 মাস হয়ে গেল চা ছাড়িয়ে দিয়েছি। এক কাজ করো, ওই তুমি তোমার স্বামীর জন্য আনিছো না, ওই স্বামীর একটু আস্তে আস্তে করে খাই দাও, গরম তো খাতি পার না তো, নিজের হাতে আস্তে আস্তে করে চাটা পান করাই দাও। মানে তুই বলতে চাচ্ছিস চা পান করতে করতে আমি এই দেহ ত্যাগ করি? আরে বাবা, চায় আমি কিচ্ছু মিশাইনি, তবু আমরা খাতি পারবো না, বুঝতে পারিস? আমাদের উপোস আজকে। দেখো তোমরা ভয়তে খেতে পাচ্ছ না তো, আমি খেয়ে দেখাচ্ছি। ওয়াহ, সেই স্বাদ রে বাবা, দার্জিলিং আসাম চার মিক্সি তো, সেই চা রে, সেই চা। যাই দেখি, তোমরা যখন খাবে না তখন ঘরে গিয়ে রান্না করার ব্যবস্থা করি। বলছি ঢ্যাবনা, চায় বিষ মিশাইনি, খাইয়ে দেখতে বিষ মিশাইছে কি না মিশাইছে। আরে চায় বিষ মিশালি ও কি খাতো? হ্যাঁ হ্যাঁ, চায় বিষ মিশালি ও কি খাতো? শোনো, টেকনিক আছে, ও বুঝবা না। ওই নখ আছে না মেয়ে ছেলেদের, বড় বড় নখ, ওই নখের ভিতরে বিষ একদম বিষ একটা দলা বানাইয়া রাখিছে। যেই তুমি খাতে যেতে নখটা দিয়ে এরকম ঝাড়া দিত, বুঝতে পারিস? ওর ভিতরে পড়তো, খাইয়া পটল তুলে যেতে, বুঝতে পারিস? ও শেয়ানা কম না, ও 2 ঘুট চা খাইছে তো, এখন তুমি ভাবা কি চায় বিষ নাই, যে নিতে যাবা এরকম নখটা এরকম নাড়া দেবে, নখের ভিতরে একটা দলা ভিতরে পড়বে চার ভিতরে, বাস খাওয়ার পরে হয়ে যাবা তোমার কাজ একদম শেষ। তখন বুঝতে পারবা যে কত ধানে কত চাল। ঢ্যাবনার কথা তো এরকম মনে হয় তোমার, আমি অনেক দেখেছি, বুঝতে পারিস? লোকের বাড়ি মিটিংয়ে সালিসিটি জাতি জাতি সব দেখা আছে, যে কি করে লোক প্ল্যানিং করে। আজকাল তো লোক ওই ক্রাইম পেট্রোল দেখে দেখে মানে বর্রে দব্জ করতেছে, তা জানো তুমি তা? বলছি ভাই ঢ্যাবনা, তুই এসব কথা বলিস না রে, তুই এসব কথা বললি তো আমার জল খাতেও ভয় করে। ওরে তুমি টেনশন নিয়ে না, আমি যতদিন বাঁচিয়ে আছি তোমার কেউ কিছু করতে পারবে না, তোমার পিছনে পিছনে লাগিয়ে থাকবো, কি খাতি হবে কি না খাতি হবে সব আমি তোমার ডিসাইড করে দেবো। কদিন পরে তো আমি এমনি রুগা হয়ে যাবো মনে হচ্ছে, তুই যেরকম ভয় দিচ্ছিস এতে সালা আমি কিচ্ছু খাতে পারবো না। এমনি আমার হারকুলাস বডি দেখেছিস, সব জায়গাতে রড বেরোয় যাচ্ছে 6 ইঞ্চির। আরো যদি না খাতি কেন তো মোটামুটি খালি শরীরই খালি এই রডই থাকবে না, মাংস আর থাকবে না রে। আরে টেনশন নিয়ে না, রড থাকলে একদিন মাংস খাবেই, কিন্তু যদি এই ভুলভাল করে খাইয়ে ফেলাও ইন্দুর মারা ওষুধ, হ্যাঁ বাবা এ দুনিয়ার থেকে চলে যাবা। আরে ফুটো হাগু, তোমরা তো এখানেই আছো। বলেন কাকা। বলছি পাদু যেভাবে আমাদের উপকার করেছে তার ঋণ আমি কোনোদিন মেটাতে পারবো না, তবু আবার তোমাদের কাছে আমি একটা আবদার নিয়ে আইছি, যদি আমার একটা আবদার রাখো তাহলে খুব ভালো হয়। আরে বলো কাকা, কি হয়েছে? কি করে যে বলি কথাটা। কেন কাকা, আবার বিয়ে করবা নাকি? কি যে বলো তুমি, চুলদাড়ি পেকে গেছে, এখন বিয়ে করার বয়স আছে? আরে বিয়ে করার বয়স লাগে নাকি, টাকা থাকলে সব বিয়ে হয়। কি বলছিলে কাকা, বলো। কথাটা হচ্ছে ওই যে তোমরা বাড়িতে থাকতে, হ্যাঁ তোমরা যদি চাও আবার ওই বাড়িতে থাকতে পারো। না কাকা, এখানে ঠিক আছে, এখানে একটু কষ্ট হলেও মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। বারবার একবার ওইখানে যাও একবার এখানে আসো, বিশাল একটা ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, এখানেই ঠিকঠাক আছি, কোনো সমস্যা নেই। তোমাকে তো কোনো সমস্যা নেই, রাত্রি যে নিচে শুই আমি ঠান্ডার কাপের জ্বালায় ক্যাকু ক্যাকু করি, সেটা কি তোমরা দেখো? হ্যাঁ, নাক দেখে তো ঘুমাও। এদিকে আমার আর ওই যে চম্পার ওই যে লাল ব্যাটারি কি কষ্ট হয় তা জানো? ওই দুটো তো আমার ঘাড়ের উপর এসে শয়, আর আমার পুরো ঠান্ডায় ছ্যাঁচছুট করে ওঠে। তা বলতেছি, আমরা জাতি বাড়ি একটা শর্ত আছে, 2 দিন পরে আবার খেদাই দিলে কিন্তু হবে না। আরে বাবা, খেদাবো কেন, 2-4 বছর আরামসে থাকতে পারো। যতদিন আমার ছেলের পড়াশোনা কমপ্লিট না হয়ে বিয়ে না হচ্ছে ততদিন ও ঘরের আমার আর দরকার নেই, বুঝতে পারিস? বলছি টাকা পয়সা কি আবার দিতে হবে নাকি? হ্যাঁ, কথাটা তো সেটাই, টাকা কিছু দরকার ছিল বুঝেছো হাগু। এখন আমার তো দেখো এই বুড়ো বয়সে সুদ দেওয়ার ক্ষমতা নেই, তাই ভাবিছি ঘরটা দিয়ে তোমরা যতদিন থাকলে তারপরে আমি টাকা ফেরত দিলাম আর তোমরা এসে ঘরটা ছেড়ে দিলে। তা কত লাগবে শুনি? শোনো, টাকা পয়সা তো এমনি লাগতো না, কিন্তু ছেলেটা এখন বলে আর ওই গভর্নমেন্ট হোস্টেলে থাকতে পারছে না, অনেক একটা প্রাইভেট হোস্টেলের দরকার, সেখানে সিকিউরিটিও ভালো থাকবে, পড়াশোনাও ভালো হবে, খাওয়া দাওয়ারও কোনো সমস্যা হবে না। তাই ছেলের দিকে তাকাই, তাই ভাবলাম এটা করেই ফেলাই, একটা রিস্ক নিয়েই নিই। শোনো, ওই ছেলেরা বুঝছো, এই প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক, এই যাওয়ার আগে একটু মন্ত্র দিয়ে দিও কানে, যেসব মেয়ে ছেলের থেকে দূরে থাকার জন্য, নাই তো এইবারে তো পাদু বাঁচাই দিয়েছে, এরপরে এবার পাদুর বাপও বাঁচাতে পারবে না।
কথাটা তো ঠিক বলিস, সে কথা তো আমি বলিসি। আর ছেলেরও শিক্ষা হয়ে গেছে, এরপরে যদি ওর মানবিকতা থাকে ও আর কোনোদিন এসব কাজ করবে না। এইসব বলা তো সোজা না, ভালো একটা মেয়ে দেখতে পারে গিটারে তার কড়াং করে বাজিয়ে উঠবে না, বুঝতে পারিস? সত্যি রে ঢ্যাবনা, তুই যে কথা বলিস। আমি সত্যি কথা বলি, শুনতে একটু খারাপ শোনা যায়। তা বলছি কাকা, কত দিতে হবে? ওই 4-এর মতন দিলেই হবে। আচ্ছা, কবে লাগবে? এই 2-4 দিনের ভিতর দিলে ভালো হয়। তাহলে এক কাজ করো, আজকে তো শনিবার, কালকে রবিবার, সোমবারে নিয়ে নে, ঠিক আছে? আচ্ছা, ওই আমার অ্যাকাউন্টে তুমি ট্রান্সফার করে দিয়ে নে, তাইতেই হবে। ওকে, সোমবারে এমনি ব্যাংকে যাওয়ার একটা কাজ আছে তো, সেই সময় ট্রান্সফার করে দেবানি। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো তা বলার বাইরে। এই পাদু একজন যেভাবে উপকার করে, তুমি একজন যেভাবে উপকার করো, আর এই যে ফুটো আর ঢ্যাবনা এরা যেভাবে আমার সাজেশন দেয়, আমার জীবন ধন্য। আমি মোটামুটি তোমাদের এই প্রতিবেশী হতে পারিছি, তাতেই আমার জীবন ধন্য হয়ে গেছে। বলতেছি কাকা, ক্যালমাটা আছে কিন্তু, বুঝতে পারিস? কি কেলবা? এই যে পাদু বলো, এই ফুটোদা বলো, হাগুদা বলো, অন্যর উপকার বিশাল করতে পারে, কিন্তু এই যে আমার বউটার ডিভোর্স দেবো সে ব্যাপারে নাকি কোনো মাথায় যন্ত্রণা নাই, বুঝতে পারিস? এদিকে কাজ করতে করতে লাফালাফি দৌড়দৌড়ি করতে করতে আমার লুঙ্গি ছেড়ে যাচ্ছে, তো আমার দিকে চোখ নাই। আরে দিবানি রে ঢ্যাবনা, দিবানি দাঁড়া, অত ব্যস্ত হোস নে। ফুটোরডা নিয়ে মাঠে উঠিছি, এখন ফুটোরডা আগে ক্লিয়ার করি, তারপরে তোরডা করতেছি। ফুটোরডাটাও কই করিস? আবার ঘরে উঠে নেছো, কতবার বলিস উঠে না উঠে না, বুঝবানে পরে যখন ফোনা তুলবেন তখন দেখেন কেমন লাগে। আরে শোন রে ঢ্যাবনা ভাই, এই দেখিস সাগুদার বউ কিরকম ভালো হয়ে গেছে, এরকম যদি আমার বউ ভালো হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নাই, তার জন্য একটা চান্স দেওয়ার দরকার। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। হ্যাঁ কাকা, একটু চাটা খেয়ে যেতেন। না না, পরে এক সময় আসবো। তাহলে আমরা এই ঘরে কি চলে যাবো? হ্যাঁ একদম, এই আমি পাদুর কাছে চাবি দিয়ে পাঠাবানি, ঠিক আছে? ঠিক আছে কাকা, তাড়াতাড়ি দিও, এই ঠান্ডার ভিতরে আগের তো চলে গেলেই ভালো হয়। একদম, আমি একটু পরে চাবি দিয়ে পাঠাচ্ছি। ঠিক আছে। বলছি কাকা, এবার ঘপাত করে 2 দিন পরে ঘরে বেরোয় যাতে বলে না, কমসে কম শীতটা জাতি দিও, বুঝতে পারিস? আরে না না, 2-4 বছর আরামসে থাকতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। ভাইপো তাহলে আসি। হ্যাঁ কাকা। ভগবান আমার দিকে মুখ তুলে তাকাইছে, এই শালা নিচে শুতে শুতে পিছনের হাড়গুলো কিরকম একটা ঝিনঝিন ধরে গেছে। ওই বাড়ির রুম আছে অনেকগুলো, কোনো সমস্যা নেই, যে ডাইতে সেটাই সব। ঢ্যাবনা, তখন কি বলতেছিলি তুই? বলতেছিলাম এই বাড়ি জায়গা দিয়েছে তো, যে সময় ফোনা তুলবেন সে সময় দেখে নে। এটা আমার বৌদুটা তো ভালো হয়ে গেছে। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বল। আমার তো মনে হয় কি ওরা আবার ফোনা তোলার জন্য রেডি হয়ে গেছে। কি কুলক্ষণে কথা বলছিস রে? তুমি খালি কেসটা তোলো, তারপরে দেখো, বুঝছো? আমার নাম ঢ্যাবনা, প্রায় 350-এর উপর কেস সলভ করেছি আমি, বুঝতে পারিস? অনেক কেসে আমি দেখেছি, যে কেস তুলিছে সে আবার ফোনা তুলে দাঁড়াইছে, এর জন্য আমি বললাম কেসটা তোলো, তারপর দেখে নে। হাগুদা, ঢ্যাবনা যে কথাবার্তা বলে, কথায় যুক্তি আছে কিন্তু ভয়ও লাগে, বুঝতে পারিস? এতদিন মনে একটু শান্তিতে ছিলাম যে বউ দুটো মনে ভালো হয়ে গেছে, আজকে তুই কি মন্ত্র দিলি রে ঢ্যাবনা? এত রাত্রি বাংলা ছাড়া ঘুম আসবে না। সত্যি কথা বলাই পাপ হাগুদা, সত্যি কথা বলাই পাপ। ঢ্যাবনা যে টেনশন দিল, এখন ওদের কেস উঠবো কি উঠবো না তাই ভাবতেছি। স্বামী, বলো। বলছি মুখটা এরকম করে রেখেছো কেন? মশাই কামড় দিচ্ছে তো তাই এরকম হাঁ করে রয়েছে। না না, কিছু না, বলো। বলছি কি 25 তারিখে আমাদের আবার ডেট দিছে, এই মোটামুটি পুলিশ স্টেশনে গিয়ে হাজিরা দেওয়ার। বলছি তার আগে কেসটা যদি উঠাই দিতে খুব ভালো হতো। দেখছি, বুঝেছো, উকিলের সাথে কথা বলে দেখছি। হ্যাঁ বৌদি, টেনশন করো না, আমরা চেষ্টা করতেছি তার আগে উঠাই দেওয়ার। বলছি বৌদি, তোমার এই কেস কয় বছর চলবে? যদি এরা না উঠায় না কেস, আর মনে করো এই 15 বছর চলবে। ঠিক আছে, আমি আসি তাহলে। হ্যাঁ, দেখি রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে ব্যাপারটা আবার মাথায় আইছে আমার। কি বলতে চাইছিস ঢ্যাবনাটা খুলে বলতো? ঢ্যাবনার কথা শুনলি পরে বুঝছিস আমার ব্রেন শর্ট হয়ে যায়। শোনো হাগুদা, তোমরা তো অনেক পড়াশোনা করিস, আমি তো আঙুল সাপ, কিন্তু আমার মাথায় একটা প্ল্যানিং কাজ করতেছে। কি প্ল্যানিং? তুমি এখান থেকে হাগুদা আমেরিকায় যাবা, বুঝতে পারিস? তোমার কাছে 2টো রাস্তা আছে। একটা রাস্তায় একটু কষ্ট বেশি হবে কিন্তু ঘপাত করে পৌঁছে যাবা, আর একটা রাস্তায় কষ্ট কম হবে কিন্তু ঢুকঢুক 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 করে চলতে চলতে প্রায় 3-4 মাস লাগবে, আর একটাই মোটামুটি তোমার 8-15 দিনই চলে যাবা। তুমি কোন রাস্তায় যাবা? অবশ্যই শর্টকাট রাস্তায় যাবো। 2-3 মাস ধরে হেঁটে হেঁটে কি পাঁচ আমরা উঠাই দেবো? তাহলে বোঝো, এই যে কাল লাগিনি শাকচুনি তোমাদের বাড়ি আইছে কতদিন হয়েছে? এই মাস 6 হবে। হ্যাঁ হ্যাঁ, ওরকম 6 মাসের মতন হবে। 6 মাসের ভিতরে তোমরা চিনে ফেলালে যে ওরা ভদ্র হয়ে গেছে। ভদ্র না তাই কি? ওদের ব্যবসা ওরা করে খাচ্ছে, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো মানে মোটামুটি তর্কাতর্কি কিচ্ছু নেই। তাহলে একটু উদাহরণটা তোমার কি দিছি, একটা রাস্তায় কষ্ট একটু বেশি হবে কিন্তু ফট করে পৌঁছে যাবা। আর যা বলবি খুলে বল, বুঝতে পারছিস না কিছু। কথাটা হচ্ছে ওদের কেস হচ্ছে 15 বছর 16 বছরের কেস, বুঝতে পারিস? এবার তোমরা যদি উঠোই নাও তাহলে 1-2 মাস 6 মাসে কেস পুরো একদম ক্লোজ হয়ে গেল। আর যদি তোমরা কেস না উঠাও, ওই কেস 15 বছর ধরে চলতে পারবে, বুঝছো? অ্যাটেম্প টু মার্ডার, এই ফুটোদার কেস অ্যাটেম্প টু মার্ডার চলিছে না, 15-16 বছরের কেস চলবে, বুঝতে পারিস? তার মানে তুই বলতে চাচ্ছিস ওরা অভিনয় করে আমাদের সামনে ভালো সেজে আমাদের কাছ থেকে কেসটা উঠে নিয়ে আবার ওদের রূপ দেখাবে? আমার মন তো তাই বলে। এখন তোমরা দেখো, তোমার বউ, তোমার বৌদি, আমি তো দুঃসম্পর্কের ঢ্যাবনা। ও হাগুদা, ঢ্যাবনা যা কথা বলে না, বুঝছো, আমার মাথার পুরো ব্রেন শর্ট হয়ে যায়। তোর ব্রেন শর্ট হয়ে যায়, আমার তো পাততালে জমি থাকে না। ভাবিছি কি আবার সংসার টংসার করবো, 2টে বউরি ঘরে উঠবো। তা যা দেখতেছি ঢ্যাবনার কথা শুনে এখন তো আবার রাত্রি ঘুম হবে না, আজকে নির্ঘাত 2 বোতল বাংলা মারতেই হবে। দেখো যা করবা বুঝিয়ে শুনে করো। 25 তারিখ ডেট দিয়েছে, আজকে 21 তারিখ, 3-4 দিন আছে, বুঝছো? এর ভিতরে যা করো বুঝিয়ে শুনে কাজ করো। আমি তো উপলক্ষ মাত্র, আজকে আসি কালকে নাই। কবে আমার বউ আমার চ্যাংদোলা করে ধরে নিয়ে এমন আড়ু বাড়ুন বাড়বে, কেন আমি পটল তুলে গেলাম, তখন ওই উপরে দেখা হবে তোমাদের সাথে আমার।
বলছি ভাই ঢ্যাবনা, তুই কোনো সময় মনে শক্তি যোগানো উদাহরণ দিতে পারিস না? সব সময় নেগেটিভ উদাহরণ দিয়ে 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 আমার আটু কাপুট হয়ে দিছিস। আসলে কি ফুটোদের ব্যাপারটা হয়েছে কি, নেম্বর সাথে ঘুরিয়ে ঘুরিয়ে যে যাই করে না চোখের সামনে ভাসিয়ে ওঠে, পরে কি হবে বুঝতে পারিস? পরে কি হবে ভাসিয়ে ওঠে, এর জন্য না বলে থাকতেও পারি না। এখন তোমার মিথ্যা সান্ত্বনা দিয়ে তোমার কোনো লাভ নাই, তুমি কেসটা উঠে ফেলাও, তারপরে দেখো খেলা বাদ দিছে। আরে ভাই ঢ্যাবনা না রে, ভদ্র হয়ে গেছে বললি হবে না। তাহলে আমার কিছু বলার নাই, আমি যা বলেছি তোমরা ভুলে যাও, ঠিক আছে? আমারে ক্ষমা করে দাও। না না ভাই, তুই যা বলেছিস তোর কথা যুক্তি আছে, আমার তো মনে হয় তোর কথা যুক্তি আছে। আরে না, ওই ঝুমারে যখন এক চান্স দেওয়ার হয়েছে, এদেরও এক চান্স দিয়ে কেসটা উঠে নেওয়ার দরকার। অনেক কষ্ট করেছে, পাদুর জন্যও কষ্ট করেছে। আমরা যখন কেরালা গেছি তখন পুরো ফ্যামিলিটা ওরা চালাইছে, কোনো রকম কোনো কমপ্লেন্ট আসেনি। তো একবার তো ভরসা করাই যায় নাকি? করো, ভালো হলি হতেও পারে, আমি তো গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু আমি অনেক কেস দেখেছি, তাই সেই হিসাবে বললাম আমি। হ্যাঁ হাগুদা, কেরালা যখন গেছি তখনও পাদুদের সঙ্গে ভালো ব্যবহার করেছে বাবা, মানে প্রচুর 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 ভালো ব্যবহার করেছে। তার জন্য ভাই এক চান্স দিয়েই দেওয়া যাক, তারপরে যা হবে দেখা যাবে। ঠিক বলিস, এই সোমবারের দিনে একবারে ব্যাংকের কাজ সেরে ওদের কেসটা উঠে দিলি হয়, কি বলো? হ্যাঁ ঠিকই বলিস, তারপর যা হয় হবে, ঢ্যাবনা তো আছে। কেস তোলো, পরে বুঝবা না। কিছু বললি নাকি ভাই? হ্যাঁ আমি কি বলতে যাবো, আমি কিছু বলতেছি না, বলতেছি কি পেটের ভিতরে কিরকম গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক হয়েছে। চল ভাই কাজকর্ম করি, কিছু বসে বসে মজা লাগিয়ে গেছে, চলো। বলছি কি পাদু ভাই, হ্যাঁ আবার আসছিল বাড়িতে। ওরা এত বড় সাহস আবার এই বাড়িতে আসছে? আর বাবা খালি বাড়িতে আসছে না, এসে বলছে আমায় বিয়ে করো। আমি সব ভুল ত্রুটি নিজের মাথায় গ্রহণ করছি, আমার ভুল হয়ে গেছে, আমি আর ভুল করবো না, হ্যাঁ আমায় মাফ করে দিয়ে আমায় বিয়ে করো। ওসব তো এখন বলবে, সেনা কম নাকি? এই মেয়েরে এ বাড়িতে আর একদম জায়গা দেবে না, আর বাড়ি ঢুকলে পারে আশেপাশের মেয়ে ছেলেদের দেখে যা বলেছি একদম উদম কেলান দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, বুঝতে পেরেছো জেঠিমা? হ্যাঁ আমি যখন এই কথা বলেছি আশেপাশের মেয়ে ছেলেদের দেখে তোর বাড়ি থেকে বের করে দেবো বাড়ি মেরে, তখন বাড়ি থেকে বেরিয়েছে। বলছি পাদু ভাই, আমার ভীষণ ভয় লাগছে, এখন আমি কি করবো? আপাতত কোনো টেনশন নেই, আমি আছি, বুঝতে পেরেছো? দরজা ফরজা বেশি খুলবা না, আর বাড়ির ভিতরে সবসময় লক করে রাখবা, মোটামুটি বাড়িতে ঢুকতে দেবে না। তারপরে তোমার হোস্টেলটা ঠিক হয়ে গেলে ওখানে গিয়ে পড়াশোনা করো, বুঝতে পেরেছো? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও মালটা কিসের জন্য আসছে জানো? কিসের জন্য? ও মালটা আসলে আসছে কিসের জন্য জানো? ওর মা আর ওর কাকা জেলের ভিতরে আছে না, তাদের বের করার জন্য। ওদের বের করার কোনো উপায় নেই, শুধুমাত্র একটাই উপায়, তোমরা কেসটা যদি তুলে নাও তাহলে ওদের ছেড়ে দেবে, বুঝতে পেরেছো? মাথা খারাপ, কোনোভাবেই কেস তোলা যাবে না। কি হয়েছে কিনি, এই পাশে দরজা আটকে দিয়েছো? আর বলো না বাবা, আবার আসছিল ওই মেয়েটা। কি অলক্ষণে কথা? আলে যেহেতু কোনো টেনশন নিও না, আমি তো আছি নাকি। পাদু বাবা, এই সবে মাত্র তোমাদের বাড়ি থেকে আসলাম, তুমি একটা ব্যবস্থা করো। যেহেতু আমি করছি ব্যবস্থা, কোনো টেনশন নিও না, আমার কথা মতন চললে কিচ্ছু হবে না। ওই মেয়েটা এখন আসছে ওর মা আর কাকাকে ছাড়ানোর জন্য, তোমাদের সঙ্গে সুলু বুলু করে কলে কৌশলে যে করে হোক কেসটা তুলে দিতে পারলেই ওর কাকা আর ওর মাকে ছাড়াতে পারবে, এর জন্য আসছে, বুঝেছো? কোনো মতেই কেস তোলা যাবে না, কেস তুললে পারে কিন্তু আবার বিপদ ঘনিয়ে আসবে। তাহলে পাদু ভাই এখন আমি কি করবো? ধরো তোমার ভালোভাবে বলে দিচ্ছি, তুমি হোস্টেলে গেলেও দেখবা কলেজে যাওয়ার সময় রাস্তাঘাটে ওরে দেখতে পারবা, ও সবসময় তোমার পিছনে চুম্বকের মতন লেগে থাকবে, যে করে হোক তোমার কাছ থেকে মোটামুটি পটায় পটায় কেসটা তুলে নিয়ে ওর মা আর কাকাকে বের করবে, বুঝতে পেরেছো? সব সময় সাবধানে থাকবে কিন্তু, আর মোটামুটি বাড়ির থেকে কোথাও বেরোবে না, আর হোস্টেলে গেলেও হোস্টেলের থেকে দরকার না হলে কোথাও বেরোবে না। বলছি এইভাবে কতদিন আমার পিছু করবে? যতদিন ওর ক্যাপাসিটি আছে ততদিন করবে, দেখি কিছুদিন আর যদি এরকম আবার বদমাইশি করতেই থাকে তাহলে মোটামুটি ওর নামে একটা এফআইআর করে রেখে দিতে হবে আগের থেকে, বুঝতে পেরেছো? আর দারোগা বাবুর সাথে এখন আমার মোটামুটি ভালোই একটা হাত আছে, কোনো সমস্যা নেই। তুমি যা বলো বাবা, সেইভাবেই কাজ করতে হবে। এসব সাধারণ ব্যাপার, এ নিয়ে এত মাথা ঘামানোর কোনো কিছুর দরকার নেই, আপাতত যেটুকু বললাম সেইভাবেই চলো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে পাদু ভাই, ঠিক আছে, তুমি খালি পড়াশোনা মন দিয়ে করো, বাকি সব আমি দেখে নেবো। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে আমি এখন আসি, আমার আবার অনেক কাজ আছে। বলছি কি বাবা, চাবিটা নিয়ে যাও নতুন বাড়ির, বুঝেছো? এখন থেকে তোমরা নতুন বাড়ি থাকো। ও বাবা, আমরা এখন থেকে নতুন বাড়ি থাকবো? ভালো কাজ করেছো, যেহেতু ওই বাড়িতে অত লোক থাকা যায় না। বলছি কি ভাই, কোনো সমস্যা নেই, আমি যতদিন চাকরি বাকরি না পেয়ে বিয়ে করি ততদিন তোমরা ওই বাড়িতেই থাকো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। বলছি পাদু বাবা, তোমার কখন কিছু দরকার হলে আমার বলো, হ্যাঁ? আমার যখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হবে তখন আপনাকে বলবো। আচ্ছা তাহলে পাদুদা চলো, ওইদিকে আবার অনেক কাজ পড়ে আছে। চল ভাই চল, আসি তাহলে, কোনো টেনশন নিও না, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করো। হ্যাঁ অবশ্যই ভাই, দেখি 2-4 দিনের ভিতরে হোস্টেলটা পেয়ে গেলে চলে যাব। আচ্ছা বলছি কি, হোস্টেলে কি কি খেতে দেয়? হোস্টেলে সকালে ইডলি ধোসা, দুপুরে মাংস ভাত, রাত্রে রুটি ডাল, আরো ঘ্যাট ফ্যাট অনেক তরকারি। বলছি কি, কলেজে না পড়ে হোস্টেলে ভর্তি হওয়া যায় না? যাই তো, হোস্টেলে সিকিউরিটি গার্ডের চাকরি করবি? ও ঘোড়ার চাকরি আমি করবো না, সারা রাত ওই মশার কাপড় খেয়ে বাইরে বসে থাকো, ওইসব ঝামেলার ভিতর নেই। এমনি এই হোস্টেলের ভিতরে থাকবো, খাবো দাবো, এই লোকের একটু জল ফল লাগলে আইনি টেনে দেবো, ওইসব কাজ যদি হয় তাহলেই মোটামুটি হয়। হয়েছে, অত কথা না বলে চল, পরশুর দিনে আবার তো লাস্ট পরীক্ষা, চলো বাড়ি চলো, আমাদের একটু রিভাইজ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ চল। কিরে রান্না হয়েছে?
এই না দিদি, এই থালা বাসন ধোয়া হয়ে গেছে, এখন রান্না করবো। পোড়ামুখী এত সময় ধরে কি করিস? হ্যাঁ, খিদে লেগে গেছে বুঝিস না, রান্না করতে হবে। বলছি কি দিদি, আমি একটা কথা বলবো? বলো, তোমার আর কি বলতে বাকি আছে? বলছি কি, সকালবেলা তোমাদের সাথে আমার নেবা একটু কাজে, আমি একটু ঠেলা গাড়ি ঠেলে একটু তরি তরকারি বিক্রি করবো। না না, তার কোনো দরকার নেই। বাবা, উনি ঘরের কাজ করে না, উনি এখন ঠেলা গাড়ি ঠেলবে? কত শখ! আমার ছোটবেলা থেকে শখ ছিল যে ঠেলা গাড়ি ঠেলবো। তা তোমরা যখন তরি তরকারি বিক্রি করো, সকাল সকাল আমার নিয়ে যাও, আমি একটু ঠেলে দেবো, আর তোমরা বলে বলে তরকারি বিক্রি করবা। না না, আমাদের লোকজনের দরকার নেই, আমরা দুজনেই অনেক। ওরকম করো কেন? এমনিতে তোমরা দুজনের সতীন, মনে করো আমি আর একটা সতীন হলাম, 3জন হলাম, তাতে আর কি অসুবিধা? না না, দরকার নেই। বলছি দিদি, ওই ঠেলা গাড়ি চালাই চালাই ক বছরে তোমরা কোটিপতি হবে? আমাদের কোটিপতি হওয়ার দরকার নেই, যে টাকা পাই আমরা তাতেই খুশি। ভালো, তত ঘন কথা না বলে রান্না কর। বলছি দিদি, আমি সবকিছু গুছাই দিচ্ছি, তুমি একটু করো না রান্না। ও মরণ, এই বাড়ি থাকি দিয়েছি সেটাই অনেক, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এখন আমাদের রান্না করতে বলছিস? বলছি সকালবেলা ভালোবেসে চা বানায় নিয়ে গেছি, কেউ খেলো না। সবাই ভাবছে কি আমি চার ভিতরে বিষ মিশাইছি, এর জন্য ভয়তে কেউ খাচ্ছে না। এখন আমি যদি রান্না করি না, ভয়তে কেউ খেতে চাইবে না। তুই আগে খাবি, তোর খাওয়া দেখে দেখে সবাই আমরা খাবো। আরে বাবা, সকালবেলা আমি চা খাওয়ার পরে সবাইকে বললাম এবার খাও চা। না না, কেউ খেতে ভয় পাচ্ছে। আমি বিশাল ভয় পাই, সবাই ভাবে কি আমি একটা দৈত্য রাক্ষস। অত নাক গলাস না, কাজ কর। সকাল থেকে কাজ করতে করতে হাত মুখ ধুতে পারলাম না, আর উনি এখন মানে গল্প শোনাচ্ছে। কাজ করে, কাজ কর। এই ছোট, চল এখান থেকে। এখানে থাকলে এবার খালি ঘন কথা বলবে, কাজ করবে না। ঠিক বলেছে দিদি, চলো। কি করে যে এদের ভিতরে একটু বিশ্বাস জাগাবো তাই তো বুঝে পাচ্ছি না। একজনটা তো মারা যাবে না, একজনে মারলে পারো যে সাজা, 10 জনে মারলে পারো সে সাজা। তার জন্য 10 জনকে একসাথে মারতে হবে। আর তারপরে একটা চুনোপুটি থেকে গেলে পারে বিষয় সম্পত্তি সব তার নামে হয়ে যাবে। আমি তার কিচ্ছু পাবো না। কষ্ট একটু করতেই হবে সবার মনে বিশ্বাস জাগাতে হলে, তাই তো, না হলে কি করে হবে? খেলা তো কেবল শুরু। আগে দেখো ঝুমার ক্যালমা, এই যে কালনাগিনী শাকচুন্নি সবার সামনে যে ভদ্র সাজছে, এদের ভদ্রতা সবার সামনে আমি প্রকাশ করে দেবো। দাঁড়াও, এদের সবার চোখের সামনে খারাপ বানাবো, এদেরও কেস তুলতে দেবো না। দাঁড়াও, আমার নাম ঝুমা, ছাড়বো এত সহজে? আস্তে আস্তে করে সবার মনে এই কালনাগিনী আর শাকচুন্নির নামে বীজ ঢোকাবো, এমন বীজ ঢোকাবো, তারপরে এদের আর কেস উঠবে না। তারপরে দেখবে খেলা কেমন লাগে। আমার নাম ঝুমা, আমি খালি নার্সিগিরি কাজ করি নাই, শয়তানি বজ্জাতি কাজও অনেক করেছি। যাই দেখি পট করে কড়া রান্না করে ফেলি, নারীতে এসে আবার খিস্তি খামারি করবে না। ও খিস্তি খামারি করুক, করতে আবার কোনো যায় আসে না, অভ্যাস হয়ে গেছে। এক কাজ করি, সব কিছু দিয়ে একটা ঘন্ট রান্না করে দিই। শালা এমন ভাবে রান্না করবো, খাবে আর হাঁকবে। আস্তে আস্তে এমন ক্যালমা করতে হবে আমার কেউ রানতেই বলবে না, নাই তো শালা এদের বাড়ি সারা জীবন এই মানে রান্নার কাজই করে যেতে হবে। আস্তে আস্তে এই বাড়ির কিং হতে হবে, কিং। আর একটা পাতলা করে ডাল রান্না করব, ডালের ভিতরে লবণ গাদিখানি দেবো, তারপরে দেখ কেমন লাগে। আমাদের রান্না করাবি? হ্যাঁ, আমি শয়তান কম না। ভাগ্নে, আমার ডাকি পাঠাইছিস? স্যার ফোন করে বলিছে পরশুদিন তোমাদের মৌখিক পরীক্ষা, এই পরীক্ষায় যদি পাস না করো তাহলে কিন্তু আবার এই 5 থেকে যাবা, 6 এর উঠতে পারবা না। বলছি ভাগ্নে, কোনো শর্টকাট উপায় নাই? তার জন্য তো স্যার আমার বলে দিয়েছে এই 2-3 চ্যাপ্টারের প্রশ্ন ধরতে, এইগুলো তোমাদের রিভাইজ করাই দিলে পাস করে যাবা। বলছি পাদুদা, আমারও কি সেম কেস? সেম মানে একই কেস। আজকে তোমাদেরকে আমি প্রশ্ন ধরবো, দেখি কিরকম পড়াশোনা করিছো। বলছি কি ভাগ্নে, কালকে সকালে ধরলে হতো না? আজকে রাত ভরে পড়তাম, কালকে সকালে ধরতিস। ওইসব হবে না, এখন ধরি না পারলে আবার বলে দেবানি কোনগুলো পড়তে হবে। ধরিয়ে ফেলাও, ঝাঁকাঝাঁক করে উত্তর দিয়ে দেবো আমি। প্রথম প্রশ্ন, নেড়া কেন বেলতলায় যায় না? নেড়া বেলতলায় যায় না কারণ কি? নেড়া বেলতলায় গেলি পারে ভুট হয়ে যখন বেল উঠতে যায়, তখন তার নিজের বেল আর এমনি বেল দুটোর ভিতরে পার্থক্য খুঁজে পায় না। এর থেকে প্রমাণিত হয় যে নেড়া বারবার বেলতলায় যায় না। বিশাল প্রশ্নের উত্তর দেছো মামা, পাস করবো তো? একদম 6 পেয়ে যাবানে। ইয়েস। লজ্জা থাকার দরকার, লজ্জা থাকার দরকার। মানে হয় নাই হলি পারে কি আর বলতাম? লাল তুই বল। আমার মনে হয় কি, ওই নেড়া বেলতলায় যায় না কারণ নেড়ার মাথায় তো চুল থাকে না, চুলের উপরে যদি বেল পড়ে তাও মোটামুটি সহ্য করা যায়, কিন্তু ওই টাকের উপর বেল পড়লি পারে, ওই টাকের উপর যে বেলের সৃষ্টি হয় আর নিচে যে বেল পড়ে সমান সমান ইকুয়াল টু হয়। তাও কিছুটা হয়েছে, তাহলে পাস করে যাবো। একটা প্রশ্ন তো পাস করবার না, আরো প্রশ্ন ধরতে হচ্ছে। সেকেন্ড প্রশ্ন, মন দিয়ে শুনবা। একটা মুরগি ডালের পরে বসে আছে, উত্তর থেকে দক্ষিণ দিকে হাওয়া প্রবাহিত হয়েছে। এবার মুরগিটা একটা ডিম দিল, ডিমটা কোন দিকে যাবে, উত্তর দিকে না দক্ষিণ দিকে? আমার তো মানে উত্তর দিকে যাবে। আমার মানে উত্তর দিকে একটা যাবে, দক্ষিণ দিকে একটা যাবে। কি করে লাল? আমি তো একটা ডিমের কথা বললাম। আরে পাদুদা শোনো, ব্যাপারটা হচ্ছে যেরম জোরে হাওয়া দেশে ও মুরগি ভুলে যাবে যে কালকে একটা ডিম পাড়াতে হবে কি আজকে একটা ডিম পাড়াতে হবে। তাই মোটামুটি একটা ডিম পাড়ানোর পরে একটা ডিম তো উত্তর দিক চলে যাবে। এইবার তারপরে মনে পড়বে যে আর একটা ডিম পাড়াই নাই, পরে একটা ডিম পাড়াবে, সেটা দক্ষিণ দিকে যাবে। তাহলে মোটামুটি একটা উত্তর দিক গেল, একটা দক্ষিণ দিক গেল। তোর আর পড়াশোনা করিস না, বুঝছিস? খালি খালি পাস করতে পারবি না, পড়াশোনা করিস না। ভাগ্নি, আমারটা হয় নাই? হয়েছে, তোমারটা হয়েছে। আমারটা একটুখানি কি জানি হয় নাই, খালি খালি মাথায় বুদ্ধি লাগাতে গেছে। আর একটা ডিম পাড়াবে, একটা ডিমের কথা বললেই হতো। লাল ব্যাটারি, নিউটনের সূত্র বল।
নিউটনের সূত্র বলতেছি। রাত্রি যখন 12টা বাজে তখন নিউটন মনে পড়িছে তার ভাত খাওয়া হয়নি, তখন তাই সে একটা গরম বয়েলের ভিতরে ডিম সেদ্ধ না দিয়ে তার নিজের ঘড়ি সিদ্ধ দিয়েছে। এর থেকে প্রমাণিত হয় নিউটন কত পড়াশোনায় মনোযোগ সহকারে পড়াশোনা করত, যে ঘড়ি এবং ডিমের ভিতরে কোনো পার্থক্য বুঝতে পারেনি। পড়াশোনায় সে এতই ব্যস্ত ছিল। এর থেকে প্রমাণিত হয় যে নিউটনের সূত্রই সব থেকে বড় সূত্র। সোমবারের দিন আর পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই, বুঝছিস? লাল বেশি এমনিতে ফেল করবি, যাওয়ার কোনো দরকার নেই। কেন হয়নি পাদুদা? স্কুলে যাস না বলে দিলাম, গেলি পারে বেলনের বাড়ি দেবে না। তোদের পড়া ধরা খালি খালি। এবার লাস্ট প্রশ্ন ধরতেছি, এই প্রশ্ন পারলি পারবি, নালি পারে মোটামুটি আবার ফার্স্টেতে পড়তে হবে। ধর ভাগ্নে ধর। বিষুব রেখা কাকে বলে? বৃহস্পতিবারের দিন যে রেখা দেখা যায় তাকে বিষুব রেখা বলে। আমি বলবো? বল দেখি। প্রত্যেক মাসে 15 থেকে 20 তারিখের ভিতরে যে বৃহস্পতিবার পড়ে, সেই বৃহস্পতিবারে রাত সন্ধ্যা 6টার থেকে রাত 8টার ভিতরে যে মেঘের ভিতর দিয়ে হালকা হালকা কারেন্টের তারের মতন রেখা দেখা যায় তাকে বিষুব রেখা বলে। আমার পক্ষে তোদের দ্বারা পড়ানো সম্ভব না রে, পড়ানো সম্ভব না। এই বইটা পড়াশোনা করে তারপরে পরীক্ষা যা করবি কর রে বাবা, আমি পারবো না তোদের পড়াতে। কেন ভাগ্নে ভয় পেয়ে গেলি নাকি? ওরে বাবা, এরকম ছাত্র আমার বাপের জন্মে দেখিনি। এর জন্য বলিস পাদুদা আমি পড়াশোনা করবো না, তা না, তোমরা জোর করে পড়াশোনা করাবা। এখন পাস করাই দেখাও কিরকম পারো। এই এক কথা আমিও বলেছি যে এইটা অব্দি পড়াশোনা করবো, তারপরে আমি আর করতে পারবো না। 9-10 যে করা, দাঁত ভেঙে যাবে, দরকার নেই। তারপরে মাংস চাপাতে পারবো না, তারপরে মোটামুটি একটা বিপদ খাড়া হয়ে যাবে। ঠিক বলিস, খাওয়া আগে না পড়াশোনা আগে। পড়াশোনা না করলেও মানুষ বাকি আছে, ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু যদি দাঁত না থাকে তো কি করে খাবে? না খাতি খাতি এমনি শুক হয়ে যাবে। এমনি আমার চারিপাশে রড বেরোয় যাচ্ছে, তারপর যদি আবার দাঁত না থাকে তাই তো মোটামুটি মিক্সার মেশিনই একদম মিক্সার করে করে খাতে হবে। তা কারেন্ট না থাকলে তখন আবার খাওয়াও হবে না। ওরে বাবারে বাবা, এরা কি ইংরেজ রে, কি ইংরেজ! দাও পাদু, দা বইটা দাও, একটু রিভাইজ মারি দেখি। দে ভাগ্নে বইটা দে। আমি আর তোমাকে পড়াশোনা ধরতে পারবো না, যা হবে একবার স্কুলই হবে।